ডিভোর্সে কি কি শর্ত রাখা হয়েছে এবং সত্যি কি ফাইনাল ডিভোর্স হচ্ছে নাকি আলোচনা যে দুদিন সময় নিয়েছে, এখন দুদিনের মধ্যে হিসাব কিতাব সব হবে, কত টাকা গেছে, কত টাকা আছে, কি কি গয়না নিয়ে গেছে, কি কি গয়না ফেরত নিতে হবে না, এরকম একটা লিস্ট তৈরি হবে। তাই লিস্ট তৈরি হয়ে টেপি কতটা মানবে। টেপি, আমার মনে হয় তোমার মেনে নেওয়াই ভালো। যদি মেনে না নাও তোমার লস। কারণ এই যে ডপকা এই যে জিম মাস্টারকে কিন্তু ধরে রাখতে পারবে না। যত তাড়াতাড়ি বলছে এরা যা যা ডিমান্ড করছে মিটিয়ে দিয়ে ডিভোর্সটা নিয়ে ঝাড়া হাত পা হয়ে যাও, সব ঝামেলা থেকে বেরিয়ে যাও। আমার কাছে বুদ্ধি নিলে আমি এটাই বলবো, অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছে, তোমার বুকের ওপর দিয়ে অনেক পাথর পিষে গেছে। দেখো, ফোকলা স্বামীকেও ধরে রাখতে পারো নি, তোমার প্রথম স্বামীকে তো ধরে রাখা আজকে দেবে। ও সরি, কালকে চোখে চোখে দেখা হয়েছিল তাই না? চোখে চোখ রেখে কী ভাবছিলে তখন? এবার আমি বলি যেটা আজকে লাস্ট আমি ভিডিও করব, আমার পুরনো অনেক কিছু আজকে মনে পড়ে গেছে, বিশ্বাস করো। এই যে ঢিপি পাগল হয়ে গেছে কেন, পুরো উন্মাদ, মানে ফ্রাস্ট্রেশন, পুরো ফ্রাস্ট্রেটেড কেন হয়ে গেছে, তার তো কিছু নিশ্চয়ই কারণ আছে, সেই কারণগুলো খুঁজে পেয়েছি। ওকে যে খবর দিচ্ছে না, সেও একটা ফ্রাস্ট্রেটেড মহিলা। এ পুরো সাইকো, অ্যাকচুয়ালি এর ডাক্তার দেখানো উচিত, এর মেডিসিন নেওয়া উচিত, আর ওর রেস্টের প্রয়োজন। পুরো উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হয়ে কী যে ভুলভাল বকছে। কারণ উন্মাদের একটাই কারণ, কেন ওয়াইটিতে যেই খবরগুলো দিচ্ছি তারপরেও কেন ঝগড়া করছে না এরা, কেন এরা চুলোচুলি করছে না, কেন এরা একে অপরের মাংস কামড়াকামড়ি করছে না, কেন এরা সবাই শান্ত ধীর স্থিরভাবে প্রত্যেকটা ভিডিও হয়ে যাচ্ছে, এরা গায়েই মাখছে না। এই বিরিয়ানি খাওয়ার এত বড় ইনফরমেশন দিলাম, কোনো ব্যাপার না, তারপরে ফোন কলে ডিম্পার এত বড় কল রেকর্ড ফাঁস করলাম, তারপরেও এদের গায়ে মাখছে না। ওয়াই, কেন? এই যে এর ভিতরে একটা ভীষণ জমজমাট রাগ, ক্ষোভ যে পুষে রেখেছে। কেন কেন হচ্ছে সেটা আজকে তোমাদের বিস্তার একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ওর ফ্রাস্ট্রেটেড আজকে না, অনেক আগে। মাই সিম্পল লাইফের সেই মিসমি কথা মনে আছে? মিসমির কথা না মনে থাকলে আজকে একটু মনে করাবো। মিসমি কিন্তু ওর বাড়িতে গিয়েছে, খেয়েছে, থেকেছে, তারপরেও ওকে ইনফরমেশন দেয়নি, সেই ইনফরমেশন আমাকে এনে দিয়েছে। টেপির মা, এই যে মহিলার কল রেকর্ডটা দিয়েছে, সে টেপির মায়ের সাথে যোগাযোগ করেছে। টেপির মা যে ইনফরমেশনগুলো দিয়েছিল সেগুলো প্রথম এই বলদিকে দেওয়ার কথা ছিল, মানে ফোনও করে ফেলেছে ও, কিন্তু বাই চান্স ফোনটা ধরতে পারেনি, তার জন্যে দীপ্তিকে ফোন করে ফেলেছে। দীপ্তির কাছে ইনফরমেশনগুলো এসে গেছে। এই যে খুব রাগ, তারপরে আমি এদের বাড়ি চলে গেছি, এদের ভেতরের সমস্ত মানে ভালো মন্দ সমস্ত খবর আমার কাছ থেকে পাস হচ্ছে, মানে এই যে সব জায়গায় ও ফেলিওর, ওকে কেউ সেই ইম্পর্টেন্স দেয়নি যেই ইম্পর্টেন্সটা ও নিজেকে নিজে দিয়ে রেখেছিল। জ্বালা, যন্ত্রণা, ক্ষোভ ফেটে পড়ছে, ফেটে পড়ে একদম বাংলাদেশি ইয়েকে পুরো উলঙ্গ করে পুরো প্রত্যেকটা মুসলিমের সাথে ও ভদ্র। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, আর এবং দেখার পর তোমাদের অমূল্য মতামত তো জানাবেই। সত্যিকারের মাম্পি কিন্তু এখনও বাড়ি ফেরেনি, মাম্পি দিল্লিতে বসে আছে। তার ভেতরে দিল্লি স্টেশনে বসে, মানে টেপি যে ট্রেনে আসবে আমার মনে সেই ট্রেনটাই আসছে, দিল্লিতে বসে মাম্পি কি বলল একটু শোনো। কারণ যুদ্ধ তো বেঁধে গেছে, সিঁদুর নিয়ে যুদ্ধ বেঁধে গেছে, আর এই সিঁদুর নিয়ে টেপি কম খেলা খেলেনি। সিঁদুর নিয়ে খেলা, হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সিঁদুরে হাত দিলে চলবে না। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। গল্প তার চোখের সামনে দিয়ে এক্সট্রা বলে বলে গল্প করতাম, আচ্ছা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল মজা করছি। আচ্ছা, কত দূর এখন, কত দূর, কত দূর? মেট্রোর ভেতর, সরি দিল্লি স্টেশনের ভেতরে এখন বসে আছি, 4:50 ট্রেন ছাড়বে, তো এখন ওই লাউঞ্জে বসে আছি। যে দিল্লি পৌঁছে গেছিস? হ্যাঁ বুঝেছি, রেস্টের ওখানে টেপি বসেছিল, টেপি বসে ভিডিও দেখিয়েছিল আমাদেরকে। টেপিও একবার ওই ইয়ে থেকে সুরাট থেকে দিল্লি হয়ে গেছে। না আমি এগুলো কিছু দেখাচ্ছি না, আমি মা তুমি জানো না, একটা একটুখানির জন্য মানে হয় না, ক্যামেরাটা আমার ফ্রন্ট ক্যামেরা ছিল, আমি রেকর্ড করে স্টার্ট করে ফেলেছি। আমি এখানেও কৃষ্ণনগর দেখেছি। ওয়াও, দাঁড়া, বিশাখা মাসি নিচ থেকে ফোন করছে। ঠিক আছে, টাটা টাটা। বলো। বলছি আমি একটু বেরিয়ে গেলাম। আচ্ছা, গেটটা বাইরে দিকে লক করে যাও, আর কলাপসাল টেনে দিয়ে যাও, ওকে? তাড়াতাড়ি আসবে তো? না আমি কোথাও যাবো না, আমি বাড়ি আছি। যখন খুশি তখন আসো,
যেমন খুশি সাজো, যখন খুশি আসো। চলো টাটা, বাই বাই। আজকে বিশাখা চলে এসেছে তাড়াতাড়ি। মাম্পি ফোন করেছে, মাম্পি বলছে মাম্পির নেক্সট জেনারেশনকে বলতে পারবে ও কত কি দেখেছি। সিঁদুর যুদ্ধ বেঁধে গেছে, সিঁদুর নিয়ে যুদ্ধ। সত্যি যুদ্ধের নামও সিঁদুর। আমরা সিঁদুরটাকে কতটা, আমরা হিন্দুরা, আমাদের ভারতবাসী হিন্দুদের মধ্যে সিঁদুরটা যে কতটা ইম্পর্টেন্স সেটা কিন্তু মোদী সরকার দেখিয়ে দিল। এবং এটার মাহাত্ম্য কতটা, যে সিঁদুর নিয়ে খেলা নয়, সিঁদুর নিয়ে খেললে চলবে না, সিঁদুরকে অপমান মেনে নেওয়া যাবে না, কখনো না। প্যান্ট খুলে দেখে নিয়ে আর সিঁদুর মুছিয়ে দেয়া, একদম মোদী সরকার দেখিয়ে দিল যুদ্ধ করে যে সিঁদুর নিয়ে নেই 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 এ হো নেই सकता, কিসিকে মাং মে হাত মত দো। মানে মাং মানে এই সিঁদুরটাকে তো শীতেতে সিঁদুর দিয়ে সিঁদুর মুছিয়ে দিচ্ছে। কতটা এই আতঙ্কবাদীদের কতটা দুঃসাহস, কতটা দুঃসাহস যে সিঁদুর মুছিয়ে দিচ্ছে। প্যান্ট খুলে দেখেছে হিন্দু না মুসলিম সেটা ইয়ে করে তাকে মারছে। মানে এরা অ্যাকচুয়ালি হিন্দু মুসলমানদের মধ্যে শুধু রাইট বাঁধানোর জন্য সবসময় ব্যস্ত থাকে। আতঙ্কবাদীদের এটাই কাজ, যে ধর্মে ধর্মে যুদ্ধ বাঁধিয়ে দিলে তাহলে সাধারণ মানুষের মধ্যেও যদি এই উত্তেজনা তৈরি করে দিতে পারি, এই আক্রোশ দিয়ে দিতে পারি, তাহলে ঘরে ঘরে গৃহযুদ্ধ বেঁধে যাবে, এরিয়ায় এরিয়ায় বেঁধে যাবে, শহরে শহরে বেঁধে যাবে, তাই না? খুব চালাক, পাড়ায় পাড়ায় বেঁধে যাবে, পাড়ায় পাড়ায়। এই তুই আমার ধর্মকে নিয়ে বললি কেন, এই তুই আমার ধর্মকে নিয়ে বললি কেন, এই তোর দ্বারা তুই সিঁদুর, তোরা সিঁদুর নিয়ে ইয়ে করছিস, দ্বারা তোদেরকে সব কটাকে ঠেঙিয়ে ইয়ে করা হবে। মানে এই যে ধর্ম নিয়ে কথা বলা, এই ধর্ম ধর্ম যুদ্ধ, সত্যি যেটা ইয়েতে যেটা হচ্ছে কাশ্মীরে বা পেহেলগাঁওয়ে যেটা হচ্ছে, বা এরা পাকিস্তানে যে হামলাটা করেছে, এগুলো হচ্ছে একদম দেশের লড়াই। ভারতবাসীর দিকে বেকা চোখে তাকালে, খারাপ জায়গায় হাত পড়লে সে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে। তো ওইটা তো আমাদের ভারতবাসীর লড়াই, এবং মোদী সরকার সত্যি দেখিয়ে দিল। এবং লড়াইয়ের দুটো মেয়েই নেমেছে, সত্যি কি ভালো লাগছে। আজকে সকালবেলা বিশ্বাস করবে না, আমি ফোনটা চালিয়ে আমি যখন ওই খবরগুলো শুনছি না, আমার চোখ থেকে যেন অটোমেটিক জল পড়ছে, অটোমেটিক। মানে মানে আমাদের দেশকে নিয়ে যখন বলছে, কতটা গর্ব হচ্ছে, কতটা মন থেকে আনন্দ হচ্ছে যে দেখো চুপচাপ থাকার মানে কতটা ধীর মস্তিষ্কে, আর কীভাবে আমাদের ভারতবর্ষকে রেডি করেছে, জলপথে স্থলপথে হচ্ছে ইয়েতে যেখানে বলবে সেখানে আমাদের যুদ্ধের জন্য রেডি আমাদের যোদ্ধারা। এটা যখন দেখছি না, যখন এই খবরগুলো সকালবেলা আমি ঘুম থেকে উঠে শুনছি, বলছে তোমরা সব রাতে নিশ্চিন্ত, মানে যারা সবাই সবার বাড়িতে ঘুমাচ্ছে, সেই সময় পাকিস্তানের 5টা এই আতঙ্কবাদী সব জায়গাগুলোতে হামলা করা হয়েছে, 5খানা ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে। এই মানে শুনছি আর গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছে, গায়ের মধ্যে একদম শিরশির করে কাঁটা দিয়ে উঠছে, চোখ থেকে জল পড়ে। তাই মাম্পি সেটাই বলছে যে মা যুদ্ধ বেঁধে গেছে, আর এইদিকে আমি রাস্তায়, আর ও দিল্লিতেই বসে আছে। বাবা ও দিল্লিতেই বসে আছে। আমার হচ্ছে কি সাবধানে, ও ট্রেন এই 4টে মানে 3টে কত না বললো, যাই হোক সেটাই, ও ট্রেনটায় আসবে। আমার মনে হয় টেপি যে ট্রেনটা এসেছিলো না, ওই সেম ওই ট্রেনটাতেই মাম্পি আসছে। তাই ও ইয়ে থেকে পৌঁছে গেছে। মনের ভেতরে না একটা অশান্তি, মাম্পি বাড়ি ঢুকবে তারপরে একটা শান্তি পাবো, মানে নিশ্চিন্ত হবো। আর যেহেতু এই যুদ্ধ বেঁধে গেছে, কখন কোথায় কি হয়, আর খবরে তো সব শুনছি যে ভীষণভাবে রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে আমাদের বিএসএফরা, সমস্ত জায়গাগুলো, সব বর্ডার এলাকাগুলো। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশে আসাটা ওদের কাছে সহজ, বাংলাদেশ থেকে আমাদের ভারতে আক্রমণ করাটাতে ভারত আর বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারকে ভীষণ কড়া নজরে এবং শক্তপোক্তভাবে অ্যালার্ট জারি করে দিয়েছে। দেখো আমি আমার মতো করে বলছি, তোমরা সমস্ত খবর প্রত্যেকটা খবরের চ্যানেলে সুন্দরভাবে সুবিস্তারে পেয়ে যাবে। তা সিঁদুর নিয়ে খেলা, হ্যাঁ টেপি সিঁদুর নিয়ে খেলেছিল, মনে আছে নিশ্চয়ই। তো চলো জাস্ট মাত্র সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে যতক্ষণ ভালো আছি, যতক্ষণ তোমরা ভালো আছো, ততক্ষণ আমাদের এই আদান প্রদান চলতে থাকবে। তাই যেটা বলতে যাচ্ছিলাম যে সিঁদুর, এই সিঁদুর নিয়ে না প্রেমিকের সিঁদুরও শীতেতে রাখতে পেরেছে, না স্বামীর সিঁদুর শীতেতে রাখতে পেরেছে। এখন দেখেছো তো, সিঁদুর নিয়ে খেলা কেউ মাপ করে না, কেউ না, ভগবানও না। ভগবান স্বয়ং ঈশ্বরও মাপ করে না যে সিঁদুর নিয়ে খেলা করা। কখনো সিঁদুর তুমি কার, কখনো বলে আমি স্বামীর, কখনো বলে আমি ডিভোর্স দিইনি যে স্বামীকে তার। কত চালাক! আর বিয়ে করে মানে
ফোকলা প্রেমিকের হাতে সিঁদুর পরে নিয়েছি, আমি যার ওয়াইফ এখন বর্তমানে আছি আমি তার। টেপির কথাটার মানেটা কিন্তু অন্য ছিল। বর্তমানে আমি এখনও যার ওয়াইফ আছি তার, মানে তখন তো টেপির সাথে ফোকলার বিয়ে হয়ে গেছে, সেই জন্য এরকম চওড়া করে করে সিঁদুর পরতো টেপি, তখন চওড়া করে করে এবং গাদা গাদা সিঁদুর পরতো। তাই তখন আমরা সবাই হাসতাম আর বলতাম টেপিকে, টেপি টেপি স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামীকে 498 দিয়েছে, এত চওড়া করে সিঁদুর পরে দেখাও কাকে। এটা আমরা অনেক ভিডিও করেছি। তারপর বলে বলে তারপরে টেপি সিঁদুর পরা কমালো আর সিঁদুর পরা বন্ধ করলো। কারণ টেপিকে যখন আমরা পোক করছিলাম, খচাচ্ছিলাম, পেছনে লাগছিলাম, লজ্জা করে না সিঁদুর পরতে? লজ্জা করে না? যে স্বামীকে 498 দিয়েছ, স্বামীকে তোমার বাপকে দিয়ে ঘোড়া দিয়ে মার খাইয়েছ, স্বামীটাকে যদি ধরে যদি লোকে লাঠি দিয়ে পিটিয়ে একবারে মাটিতে শুয়ে দিতে পারত তবে গিয়ে তোমার শান্তি হতো। তখন তোমার স্বামীর প্রতি এতটাই আক্রোশ, তা সেইখানে সেই সিঁদুরটা তুমি পরো তো পরো কার নামে? দেবী কালকে স্বামীকে দেখে কেমন লাগলো? প্রথম স্বামীর চোকাচোকি হয়ে কেমন লাগলো? কেমন মিস করছিলে? কিছু মনে হচ্ছিল? আমি যদি এরকম পজিশনে কোনো দিন মানে যদি দাঁড়াতে আমায় কোনো দিন হয় বা বলে, আমি জীবনে সুব্রতর দিকে তাকাতে পারবো না। আমি জীবনে মানে আমার মনে হবে ওকে দেখলেই আমি কাঁদবো, মানে আমি ওকে দেখলেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি বোধহয় কেঁদে ফেলবো। কালকে তোমরা লাইভে দেখেছো ঝামেলাটা, একটু ঝামেলা হচ্ছিলো, কিন্তু আমাদের ভালো ঝামেলা হচ্ছে। আমি কিন্তু মিউট করে আমি কিন্তু ঝগড়া যখনও করি আমি হাসি, আমার হাসি মুখ দেখে কিন্তু তোমরা বুঝবে না, কিন্তু ওই দিক থেকে কী বলছিল আমি শুনছিলাম। আজকে সকালবেলায় উঠে গেট টক করে গেট খুলে, তখন 7টাও বাজেনি, আমি গেটে লক করে দিয়েছি, ছিটকিনি দিয়ে দিয়েছি বলে ঢুকতে পারছে না, তাই গেটটা খুলে টক করে যাচ্ছে, তাই গেটটা খুললাম, খুলে বলছি কি ঘুমের চোখ বন্ধ, কিন্তু আমি চোখ খুলিনি, বলছি কী মাছ আনবো, ভাবো কী মাছ আনবো। মানে ওর কিন্তু ভালোভাবে মাথায় ঢুকে গেছে যে কালকে আমি একটু বোধহয় বেশি মুখ করে ফেলেছি, বেশি কিছু বলে ফেলেছি। কি মাছ আনবো? মাছ এনেছে কি বলছে, পাবদা মাছ নিয়ে আসবো। পাবদা মাছ নিয়ে আসি। কাতলা মাছ এনেছে, পাবদা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, ছোটো ছোটো চিংড়ি এনেছে, ওটা ওর শাক দিয়ে হলো, আর এটা একটু চিংড়ি মাছের মাথার বড়া হলো, মানে চিংড়ি মাছ দিয়ে আর মাথা দিয়ে বড়া হলো, আর এদিকে কাতলা মাছটা হলো, আর পাবদা মাছটা আমি বললাম রেখে দাও, কালকে মাম্পি ঢুকছে, মাম্পি গরম গরম পাবদা মাছ দিয়ে ভাত খাবে, এসে যাই হোক এতদিন পর বাড়ি আসছে মেয়েটা, এসে একটু পাবদা মাছ দিয়ে ভাত খাবে, বেশ। এটা এই যে যখন টেপিকে আমি বলছি, যখন এই যে মানে আমি তো ওকে দেখলেই বোধহয় কাঁদবো। হ্যাঁ, আমি 2-4 দিন কোথাও বাইরে গিয়ে হয়তো থেকে আসতে পারবো, বা 2-4 দিন, 7 দিনও ক্রস করতে পারবো না, না এটা আমার 7 দিনও হতে পারে না, মানে টানা 7 দিন সুব্রত মজুমদারকে ছেড়ে বা বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাইনি। 2 দিন 3 দিন 4 দিন এটা ঠিক আছে, তার বাইরে সম্ভব হয়নি এখন অবধি। এবার ওকে দেখলে বোধহয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ডিভোর্সের সই করবো তো কী করে। তো টেপিকে আমি বলছি এই যে এত টানা এতদিন পর স্বামী, এই 5 বছর ধরে এই স্বামীর সঙ্গে সংসার করেছো, এই স্বামীর বাইকের পেছনে চড়ে এদিকে গেছো ওদিকে গেছো, আর এই স্বামী তোমার সাথে একদম সেই লেভেলের খেলা করে একটা সন্তান এনে দিয়েছে, যে সন্তানটাকে 10-9 মাস পেটে রেখেছো, সে সন্তানটাকে জন্ম দিয়ে 2.5 বছর তাকে নাড়াচাড়া করেছো। এইবার যখন তুমি ডিভোর্স দিচ্ছিলে তোমার ফিলিংসটা কেমন আসছিল? ফিলিংস এই ভেতরে ফিলিংসটা কেমন আসছিল? খারাপ লাগছিল? হ্যাঁ, খারাপ লাগছিল, লজ্জা করছিল, বিবেকের কাছে কুড়ে খাচ্ছিল তোমায়, মনের ভেতরটা একদম কামড়ে কামড়ে দংশাচ্ছিল যে আমি কি করলাম, যার হাত ধরে বেরিয়ে গেছো তার সাথেও তো নেই। যদি ভাবতাম না আমি ঠিক সঠিক মানুষ খুঁজেছি, কারণ ওদের বাড়িতে সত্যিই আমি অত্যাচারিত হয়েছি, সত্যি আমি ওই বাড়িতে টিকতে পারিনি, সত্যি আমার ওই বাড়িতে প্রচুর আমার উপরে মেন্টাল টর্চার হয়েছে, যে কারণে আমি ওকে ছেড়ে এখন বেঁচেছি, আমি ভালো আছি, আমি যার হাত ধরেছি তাকে নিয়ে আমি সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি, তাও তো নেই, তাকেও তো ছেড়ে দিয়েছো। এখন ভেতরটা অন্তরটা কামড়াচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে যে কি করলাম আমি, আমার সাজানো সুন্দর একদম ফুটফুটে একটা সংসার, একদম জলে দারুণ সকলের কাছে একটা আইডল সংসারকে একদম গুঁড়িয়ে ধুয়ে মুছে পুরো আইনের খাতা থেকে পুরো মুছে দিতে চলেছ। ফিলিংসটা কেমন আসছে তোমাকে? তোমার ফিলিংসটা অবশ্যই তুমি একটু
সকলের কাছে বিস্তারে বলো, তাহলে যারা তোমার মতো পদক্ষেপ নিতে চাইবে তাদের তো কিছু না কিছু উপদেশ হিসেবে কাজে লাগবে। যেমন বর্তমানে আমি তো স্বামী ছাড়তে চলেছি, তা আমারই কাজে লাগবে। প্লিজ একটু আমাকে একটু শেয়ার করো তোমার এই ডিভোর্সের দিতে গিয়ে ওই কোর্টে ফাইনালি যেদিন তো মানে কালকে এটা ইয়ে তো প্রথম স্বামী তো ব্লগ দিয়েছে, মানে পুরনো ব্লগ, কারণ ওরা একদিন পিছিয়ে আছে, ছেলের অসুস্থর জন্য একদিন ব্লগ পিছিয়ে আছে। তো সেই জায়গায় ওর এই কারেন্ট ভিডিও দিয়ে দিয়েছে, কালকে ঘটনাটা আজকে দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় তোমার স্বামীকে যখন দেখছিলে সামনাসামনি, ফাইনাল ডিসিশন আলোচনা তো হচ্ছিল, কেমন লাগছিল তোমার ভেতরটা ফিলিংসটা? প্লিজ একটু সকলের কাছে শেয়ার করো, তাহলে যদি ওখান থেকে কিছু মোটিভেশনাল ওয়ার্ড আমরা পাই, তাহলে যারা ডিভোর্স দেবো ভাবছে তারা হয় দিয়ে ফেলবে, নয় ডিভোর্স থেকে পিছিয়ে আসবে, কিছু না কিছু উপকার হবে। তা তুমি একটুখানি প্লিজ তোমার ফিলিংসটা শেয়ার করো। টিপির কিছু শর্ত রেখেছে, গয়না শর্তটা 5 লাখ ক্যাশ দাও 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 দাও, ওটা তো তোমার না, ওটা ছেলের, ওটা সন্তানের, দাও। আর তুমি তো ফোকলাকে নিয়ে সংসার করে পেতে তো ভালোই কামিয়েছো, ভালোই তো ইউটিউবটাকে কামিয়ে নিয়েছো, সেই রাস্তাটাও তো স্বামী করে দিয়েছে। তবে বাচ্চার ওই টাকাটা নিয়ে ভূত ভোজন না করিয়ে প্রেমিককে না খাইয়ে ওটা সন্তানের টাকা সন্তানকেই ফেরত দিয়ে দাও। দেয় না কিছু, গয়না কিছু, সব না, মায়েরটা মাকে ফেরত দাও। আর ওটা কি এইসব শর্তগুলো এসেছে? যাই হোক, ওরাও যেহেতু বলেনি, আমরাও এই বিষয়টা আলোচনা, এটা জাস্ট I am a joking, yes, I am a joking, এটা জোকস করলাম যে এরকম কিছু ডিমান্ড করতে পারি বা হতে পারে, আবার নাও হতে পারে, কারণ পাপের বোঝা কাঁধ থেকে যত তাড়াতাড়ি নেমে যায়, যেভাবে খুশি নেমে যায়, বাঁচা যায়। আর টেপি বলছে আমার তো কোনো ডিমান্ড নেই। এই 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 অসভ্য ইতর, তুই দ্বিতীয় বিয়ে করে বসে আছিস, তোর আবার কিসের ডিমান্ড রে? হ্যাঁ, একটা ছেলে দুটো সংসার পেতেছে, সব কিছু নিয়ে গেছে, আবার কিসের ডিমান্ড? হ্যাঁ, বাচ্চা ফেলে রেখে চলে গেছিস, অসভ্য বেয়াদব জুতো খেগি, ঠাটিয়ে করে চড়িয়ে লাল করে দেবো, ঠাটিয়ে কানে নিচে করে দাম বাজিয়ে দেবো। কিসের 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 ওটা ডিমান্ড? তোর ডিমান্ড কে মানছে? কে মানবে তোর ডিমান্ড? তোর ডিমান্ড করার মুখ আছে? হ্যাঁ, তুই সত্যি অত্যাচারিত হয়ে বেরিয়েছিস, না অত্যাচার করে বেরিয়েছিস, না প্রেমিকের কাছে গুঁতো খাবি আর পয়সার লোভ, যে এদের বাড়িতে থাকলে তো যা রোজগার হচ্ছে সব এদের কাছে চলে যাচ্ছে, আমার নিজস্ব রোজগার চাই, সেই তাগিদেই বেরিয়েছিস? কোনটা? সেই রোজগার করেও তো রেখেছিস সবই, লোককে এগুলো ইমোশনালি করে যে বোকা বানানোর জন্য, যে না 2 বছর ধরে পরিশ্রম করলাম কিছুই রাখতে পারলাম না। এগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা। ও যা রোজগার করেছে তার মানে 1 অংশও না যে ফোকলা নিয়েছে, 1 অংশও না। ওর 1 অংশ যদি ফোকলা নিয়ে থাকে, 2-3 অংশ ওর ফ্যামিলির লোক নিয়েছে, বাদ বাকি ওর ঠাসি করা আছে। সব থেকে বড় ঠাসি ও এই বাড়ি থেকে যে হাঁড়ি থেকে হাঁড়ি ভেঙে যে গয়না নিয়ে গেছে, সেটা হচ্ছে ওর সব থেকে বড় মূলধন। এখন যা সোনার দাম, এখন যা সোনার মানে উঠেছে, সব থেকে বড় মূলধন ওটাই ওর কাছে, ও গচ্ছিত রেখে দিয়েছে। হ্যাঁ, আবার বলে ডিমান্ড, কাঁথা ছেঁড়া কাঁথা ছাড়ছিলে না, আর তুমি তোমার বাপের দেয়া গয়না ফেলে যাবা? তুমি ওই রকম ধরনের? হ্যাঁ, তুমি যে কি জিনিস সব চেনা হয়ে গেছে। তুমি যে কত বড় মিথ্যেবাদী, কত বড় ঠক, কত বড় জাল জোচ্চোর, আর কত বড় মানুষকে ভাওতা মেরে এতদিন ধরে ইউটিউব থেকে রোজগার করেছে। সিঙ্গেল মম, সিঙ্গেল, উনি সিঙ্গেল না মিঙ্গেল সেটা, আর কতটা বড় সত্যিবাদী এখন সুন্দরভাবে আমরা সবাই জেনে গেছি, সুন্দরভাবে জেনে গেছি। অসভ্য ইতর জন্তু, নির্লজ্জ বেহায়া, যেমন মা বেহায়া তেমন মেয়ে বেহায়া, ওই 2 বেহায়া মিলে গেছে, 2 বেহায়া মিলে। যাই হোক, সব কেসমেস তুলে নিলে আমারটাও কিন্তু তুলে নেওয়া। ও একটু করে বকেছি আমি, কি হয়েছে? বকেছি তো, ওরকম বকে, কিন্তু আমারটাও কিন্তু গুটিয়ে ফেলবে বলে দিলাম। আমারটা না গোটালে বুঝলে, তাহলে একবারে উদুম পুদুম অশান্তি তৈরি হবে। ও মা, আমি তোমাকে বকেছি? যা এতক্ষণ ধরে বকলাম? না 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 না, কিছু বকিনি। ওগুলো টেপিকে বলেছি,
টেপি ওটা হচ্ছে আমার কাল্পনিক একজন চরিত্র, সেই কাল্পনিক চরিত্র, কাল্পনিক মানুষকে বলেছি। তোমায় বকিনি, তোমাকে আমি বকিনি, সব গুটাবার যখন আমারটা গুটিয়ে দেবে, হ্যাঁ, তারপর থেকে তোমার হয়ে পজিটিভই নামবো, পজিটিভে নেমে যাবো, একদম পাক্কা পাক্কা, একদম। তখন আমি আর দেখবই না নেগেটিভিটি তোমার কিছু, তোমার সব পজিটিভগুলো খুঁজে 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 দূরবীন নিয়ে এসে খুঁজে খুঁজে বের করে তোমায় বলবো। তো চলো, এটা একটুখানি মজা করলাম, ভিডিওর ভেতরে একটু মজা না থাকলে কিন্তু মানায় না। এবার আজকে আরেকটা লাস্টের দিকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেটা হচ্ছে ভীষণভাবে শোনো তোমরা, এটা আমার লাস্ট বলা, কিন্তু কিছু জিনিস আমি ব্রেনটাকে আমার চালিয়ে কিছু জিনিস আমি আবিষ্কার করতে পেরেছি। আবিষ্কার, হ্যাঁ, এটা আবিষ্কারই বলো, কারণ এটা আজকের না, পুরনো কিছু পাতা উল্টে উল্টেও আমি কিছু পুরনো স্মৃতি, মানে আমাদের এই ঢেপি সম্পর্কে বলবো, কারণ ঢেপিকে থামতে বলেও ঢেপি থামেনি। কালকে আমার লাইভের পরে, লাইভ চলাকালীনই ও একটা ভিডিও দিয়েছে, যে ভিডিও থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা আমাকে তোমাদেরকে আজকে জানাতেই হবে, জানাতেই হবে। ও যদি এই ভিডিওটা কালকে না দিত, আমি হয়তো এই গুরুত্বপূর্ণ এই কথাগুলো তোমাদের জানাতাম না, কিন্তু ওর আসল মুখটা, মুখটাটা আমার মনে হলো তোমাদেরকে খুলে দেওয়া উচিত, তাই আমি এ কটা কথা বলছি। নাহলে আমি প্রমিস করেছিলাম যে আমি ওকে নিয়ে বলবো না, অ্যাকচুয়ালি ওকে নিয়ে বলার কোনো রুচি নেই, কিন্তু কিছু সত্য তোমাদের কাছে না তুলে দিলে আমার মনে হচ্ছে যে এটা যেন থামছে এমন জায়গায় অসম্পূর্ণ রেখে থামছে। যেটা বলছি, প্রথমে একটা কথা বলি, তনুজাকে নিয়ে একটা কথা বলেছে যে মুসলিম কান্ট্রিতে, মানে বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে ও হিন্দু রয়েছে কি করে, কারণ ও মুসলিমদের কাছে পোশাক খোলে আর ওর বডির প্রত্যেকটা পার্টস দেখিয়ে তাদেরকে সন্তুষ্ট করে বলে ও ওই রকম জায়গায় রয়েছে। আচ্ছা, বাংলাদেশে কত, শুধু কি তনুজা একা হিন্দু তো না, বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু আছে তোমরা একটু কমেন্ট বক্সে লিখো। তাহলে সেই সব প্রত্যেকটা হিন্দু গৃহিণীদের কতটা অপমান করলো এই ঢেপি বসে বসে, কতটা অপমান করলো বাংলাদেশে। তার মানে যত হিন্দুরা, মুসলিমের সংখ্যা বেশি, ধরা 80% মুসলিম আছে, 20% হিন্দু আছে, তাহলে এই 80% মুসলিমের কাছে 20% হিন্দু মহিলারা, গৃহবধূরা যারা বাংলাদেশে বসবাস করে, তারা কি এদের কাছে পোশাক খুলে এই 80% মানুষের সাথে মানে মানে দেহ আদান প্রদান করে তবে বাংলাদেশে টিকে আছে? মানে আমি এটা তোমাদেরকে জানতে চাইছি, এটা কি সত্যি কোনো মানুষকে বলার মতো কোনো কথা? আমি বলেছি প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমার যা যা লড়াই, তোমরা তোমাদের লড়াই করো। এই ভারত বাংলাদেশ এই যে এটা নিয়ে চলে এলো আজকে হিন্দু মুসলিম এই যে এটা নিয়ে চলে এলো, ওর সত্যি কি ও কোনো সুস্থ মানুষের মধ্যে পড়ছে? আমি তোমাদের কাছে এটা জানতে চাইছি যে এটা কি সত্যি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে মানাচ্ছে যে নো গালাগালি, নো বাজে ভাষা, কিন্তু ও যেই অ্যাটাকগুলো করছে, যে ও যে মেন্টালিটিতে যে কথাগুলো যে মানে তুলছে এই ভিডিওর মাধ্যমে, সত্যি কি এটা কোনো ভদ্র মহিলা বা কোনো ভদ্র পরিবারের শিক্ষা হতে পারে, বা কোনো স্ট্যান্ডার্ড, কোনো কোয়ালিটিবহুল ওম্যান, যে সত্যি আমি কিছু শিক্ষা নিয়েছি, যার মেয়েকে কিছু না কিছু তো পড়াতে গিয়ে কিছু না কিছু তো মানে আমি বলছি এই দেশ সম্বন্ধে, এই জাতি সম্বন্ধে, এই মানুষ সম্বন্ধে তো আমরা কিছু না কিছু তো পড়াশোনা করেছি, সেই জায়গায় ও যেটা বলছে সেটা কি ঠিক? আজকে ওর মেয়ে যে কলেজে পড়ে, আমি কেন বলছি দেখো, আজকে হায়দ্রাবাদটাও কিন্তু, ওখানেও কিন্তু মুসলিমের সংখ্যা আছে, মুসলিম আছে, তামিল আছে, নানান রকম মানুষ আছে, তো ওর মেয়েকেও তো অনেক মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়, বলতে হয়, কথা বলতে হয়, পড়াশোনার মাধ্যমে বাইরে যেতে হয়। যে মাম্পি তো প্রচুর ওর ফ্রেন্ড আছে, খ্রিস্টান, কারণ বেশিরভাগ ওর বাইরে তারা খ্রিস্টান, মুসলিম। মাম্পির প্রচুর ফ্রেন্ড আছে মুসলিম, এবং অনেক ফ্রেন্ড তো আমার বাড়িতে এসেছে তারা মুসলিম হয়ে তারা মায়াপুর বেড়াতে গেছে, ভাবতে পারছো? যেহেতু প্রিয়াসার বাড়িতে এসেছে, প্রিয়াসারদের বাড়ির কাছে মায়াপুরে অবধি ঘুরতে চলে গেছে, এবং প্রত্যেকটা অকেশনালি ওরা উইশ করে মাম্পিও উইশ করে। তো এই যে এটা আমি বলছি, আমি দেশ বাদ দিচ্ছি, যে যুদ্ধ হচ্ছে পাকিস্তান বা ইন্ডিয়া বা বাংলাদেশ বা ইন্ডিয়া নিয়ে যে যুদ্ধ হচ্ছে, সেটা আমি
সাইড, একটা পার্ট, সাইডের পার্ট। কিন্তু এই যে হিন্দু মুসলিম, এই যে আমরা আমাদের ভেতরে যে আলাদা করছি, সত্যি কি এটা কোনো ইয়ে? আজকে একটা স্কুল কলেজের যখনই কোনো মেয়ে পড়তে যাবে, ইয়াং মেয়ে পড়তে যাবে, তাকে কি মুসলিম, হিন্দু এরকম করে আলাদা, খ্রিস্টান এগুলো কি আলাদা করে করে বসাবে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাথে। তাহলে কি যেখানে হিন্দুদের সংখ্যা বেশি থাকবে, তাহলে কি তারা কি মুসলিমদেরকে ভোগ করবে? মানে এখানে ভারতে তো হিন্দুর সংখ্যা বেশি, তাহলে এই হিন্দুরা কি এই মুসলিমদের প্রত্যেকটা গৃহবধূদেরকে নোংরা চোখে দেখে তাদেরকে ভোগের বস্তু করবে? মানে ভাষাটা কতটা নোংরা, কতটা ন্যাক্কার, কতটা থুতু থু থুতু ফেলার ভাষা! আমি অবাক হয়ে গেলাম। আমাকেও এই এইটুকু স্ক্রিন রেকর্ড করে পাঠানো হয়েছে, যেখানটায় মুসলিম, ও তো যেখানে থাকে সেটা মুসলিম কান্ট্রি, সেখানটায় মুসলিমদের সংখ্যা বেশি, সেখানে ও টিকে আছে কি করে? এই টিকে থাকার যে ও উপমাটা দিল, ছি ছি ছি, জাস্ট ছি বলবো, আর কিচ্ছু বলতে ইচ্ছা করছে না, জাস্ট ছি। আজকে আমাদের ভারতবর্ষে কতটা শক্তিশালী যে যে কোনো জায়গায় লড়াই, মানে একটা মানে হিন্দুর গায়ে হাত দেওয়া বা হিন্দুদের উপরে অ্যাটাক করা, এই ধর্ম নিয়ে ইয়ে করেছে বলে আজকে কোথায় লড়াইটা কীভাবে ওই এগুলো আতঙ্কবাদীদের করছে, এগুলো নটে কোনো পার্সোনাল কোনো মুসলিমকে না, এরা আতঙ্কবাদী, যারা আতঙ্কবাদী তৈরি হয়েছে, যারা দেশের মানে অন্য দেশকে ক্ষতি করার জন্য এদেরকে তৈরি করা হয়েছে, তাদের সঙ্গে লড়াই চলছে, নটে সাধারণ মানুষের সঙ্গে মারামারি চলছে না। এবার যে যার দেশ সে তারটাকে নিয়ে চিৎকার করবেই, মারামারি হবেই, ঝগড়াঝাটি হবেই। সেটার ভিতরে আমরা এরকম করে আমাদের আশেপাশে, আমাদের পরিবেশের চারিপাশের মানুষগুলোকে আমরা ছোট করতে পারি না। আমার পাড়াতেই তো আছে কত মুসলিম আছে, আমি ফোন করলে আমার বাড়িতে মাংস যে দিয়ে যায় সেও মুসলিম। যে আমার মোড়ের মাথায় যে মুরগির দোকান, রবিনের মুরগির দোকান, ওরা তো মুসলিম। তো যাই হোক, দেখো আমার কাছে, আমি বললাম তো আমার হিন্দু মুসলিম নিয়ে আমি এই বিষয়টা, আমি কখনোই, সব থেকে বড় ব্যাপার, আমি নিজেকেই ভাবি আমি কি সত্যি জানি আমি কি? তার জন্য আমার কাছে আমার মনে হয় আমি সব জাতিকে ভালোবাসি। তো এবার আরেকটা কথা, হিংসা, ওর মনের ভেতরে কতটা হিংসা! ও মোটামুটি এত কিছু প্রমাণ দেওয়ার পরেও কেন সবার ভেতরে সবার ঝগড়া হচ্ছে না? কেন রাগারাগি, মারামারি, ঠেলাঠেলি, মুখ দেখাদেখি বন্ধ হচ্ছে না? কেন আমরা ক্যামেরা খুলে একে অপরকে গালাগালি না দিয়ে সবাই মিলে ওকেই কেন বকছি? এটা হচ্ছে ওর রাগ। তাহলে এই রাগের বশেও কালকে একটা এমন কথা বলে ফেলেছে, যে মেয়েটা ওকে অ্যাকচুয়ালি কল রেকর্ডটা দিয়েছে, অ্যাকচুয়ালি রিম্পা ওর সাথে কথা বলেনি, বলেছে কোনো একটা মহিলার সাথে, মহিলা, আমিও মহিলাই বলছি, কোনো একটা মহিলার সাথে, তার নাম আমি জানি না ঠিক, কি একটা নাম বললো, আমাকে বলেছে নামটা, আমি তো মনে, ও তার সাথে কথা বলেছে। সেই মহিলাও নাকি রাত জেগে জেগে রাতের পর রাত কাবেরীর সাথে, মানে রিম্পার সব থেকে ক্লোজ ফ্রেন্ড ওই কাবেরীর সাথে গল্প করেছে, এদের নামে নিন্দা করে। তার মানে ওই মহিলার কাজই হচ্ছে, যে কল রেকর্ডটা দিয়েছে, সে আজকের কথা না, সে কবেকার কল, সেই রেকর্ড মানে ওর স্টোরে রয়েছে। তার মানে ও কীভাবে চুগল করবে, একটা মেয়ে ছেলে যে সবার কাছে ফোন করে, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, তার কথা তার কাছে। মেয়েটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমার মেয়েটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। ও অ্যাকচুয়ালি ওর সাথে প্রথম যোগাযোগ করেছিল টেপির মা, বা টেপির মায়ের সাথে ও যোগাযোগ করছে, এরকম একটা কোনো ঘটনা হবে। এবার টেপির মায়ের সাথে যোগাযোগ করার পর যে ইনফরমেশান টেপির মা দিয়েছিল, দেখো আমি যেদিনকে গেছিলাম সন্দীপ, মানে সরি ওদের বাড়িতে, সেই দিনই কিন্তু টেপির মাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছিল। তা প্রথম নাকি ওই মহিলাটার সাথে যোগাযোগ, ওই মহিলাটাই বোধহয় টেপির মায়ের সাথে যোগাযোগ করেছিল। সেখানে টেপির মা কিছু কথা বলেছিল, যে চুলের মুঠি ধরে দে জ্বালিয়ে, দে পুড়িয়ে, দে ঝুলিয়ে, এরকম করেছে, আর প্রচুর মেরেছে। সেই রাতে নাকি প্রচুর মার মেরেছে টেপিকে, এমনকি সেই রাতে যদি টেপির মা গিয়ে না বাঁচিয়ে আনতো, টেপিকে ওরা ছাদ থেকে ফেলে দেবে এই প্ল্যানও করে ফেলেছিল। সেই কারণে আমি প্রথম যখন ভিডিও করি তখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেভাবে বিশ্বাস করছিল না এই টেপির মায়ের কারণে। কারণ এবার বলছি, সেই মহিলাটা যোগাযোগ করুক বা ওই মহিলাটার সঙ্গে ও যোগাযোগ করুক, যে কোনো একজন, সেইটা খবরটা ইনফরমেশনটা দেওয়ার জন্য নাকি আমাদের এই বলদির কাছে ফোন করেছিল ওই মহিলা,
যে রিম্পার সাথে কথা বলে কল রেকর্ডটা দিয়েছে সেই মহিলা। ফোন করে এবার ও রীতিমতো তো সবসময় ফোনের কাছে থাকে না, না থাকে না, ওর ফোন কখনো তোমার বেজে গেলে তোলে না, ও হয়তো রিটার্ন ব্যাক করে, ম্যাক্সিমাম সময় যে ফোন রিং বাজলেই ও তুলবে এর কোনো মানে নেই, এই পরে রিটার্ন ব্যাক করে, এটাও করে। তো ও যখন রিং করেছিল ও তোলেনি, কিন্তু ওর ভেতরে তো এক্সাইটিং ছিল যে এই খবরটা তো ইউটিউবে জানাতে হবে, এই খবরটা তো মার্কেটে জানাতে হবে, তাই এক্সাইটিংয়ে ও তখন দীপ্তিকে ফোন করে ফেলে, আর এই সমস্ত ইনফরমেশনগুলো দীপ্তিকে দেয়, আর দীপ্তির সাথে টেপির মায়ের সরাসরি কথা বলায়, মনে হয় কথা বলায়, কল রেকর্ড আছে, তা কথা বলে টেপির মা কী কী বলেছিল না বলেছিল সব দীপ্তির কাছে জমা। এটা হচ্ছে, এবার দীপ্তি যখন মার্কেটে খবরটা নিয়ে চলে এলো যে না না এরকম না এরকম, তাতে আমরা কী করছি, আমরা তো অন্যেরটা শুনেই বলছি, যেমন আমি এদের বাড়ির ইনফরমেশন যেটা শুনছি বলছি সেখান থেকে শুনে ওদেরকে করতে হচ্ছে, তেমনি টেপির বাপের বাড়ি থেকে যে ইনফরমেশনটা আসছে সেটা শুনে দীপ্তি বললে সেখান থেকে ও ইনফরমেশন পাচ্ছে। দীপ্তি কোথাও না কোথাও টেপির কথাগুলোকে অবিশ্বাস করেছিল, তার জন্য দীপ্তির দোনমনো ছিল, সেই কারণে দীপ্তিকে ছেড়ে টেপি যখন দেখছে না দীপ্তি এনার ভেতরে কথাগুলোর ভেতরে একটু দোনমনো দুনৌকা আছে, মানে পুরো 100% ট্রাস্ট করছে না টেপি বা টেপির মাকে, কিন্তু আমার ভিডিওগুলোতে ওদের কোথাও না কোথাও ট্রাস্ট আসছে, সেই কারণে দীপ্তি মন খুলে টেপির হয়ে লড়তে পারছিল না, কারণ কিছু কিছু পয়েন্ট এমন এমন উঠে আসছিল যেটা টেপি প্রমাণ দিতে পারছিল না, সেই জায়গায় দীপ্তি ওর হয়ে পুরো 100% ওর হয়ে ভিডিও করতে পারেনি, সেই কারণে দৌড়ে ছুটতে ছুটতে চলে গেল কার কাছে, আমার বহিনের কাছে। বহিন তো পুরো দমে তখন লেগে গেল, বহিন তখন মনে করলো যে ও আমার কাছে এসেছে বলে এরা এতদিন তো এর হয়ে বলছিল, কম বেশি বলছিল, প্রোটেস্ট করছিল, কিন্তু যখনই বহিনের কাছে যাওয়াতে এরা পুরো কেন এদের অ্যাঙ্গেল পুরো ঘুরে গেল, কারণ আমাকে হিংসা করে না, বহিন তোকে হিংসা করে না, অ্যাকচুয়ালি টেপি যে প্ল্যানটা করেছিল সে প্ল্যানটায় এরা গিলছিল না, তার জন্য টেপি ডাইরেক্ট তোর কাছে চলে গেল, যখন ও ডাইরেক্ট তোর কাছে চলে গেল, ও তো যখন তুই তো এমনি এদের শত্রু ছিলি, যখনই শত্রুর সাথে গিয়ে ও হাত মিলিয়ে নিল তখন ও শত্রুর খাতায় নাম লিখিয়ে ফেললো, যে কারণ প্রথমত তোমার প্রত্যেকটা কথায় দোনোমনো, তোমার কথাগুলোর মধ্যে মনে হচ্ছে মিথ্যে কথা, তোমার কথাগুলো একটু মনে হচ্ছে ডিসব্যালেন্স আছে, কারণ তুমি প্রমাণও দিচ্ছ না, সত্যি কথা বলছো না, আর এদিক থেকে প্রমাণের পর প্রমাণ আসছে যে টেপি এক কাপড়ে বেরিয়ে যায়নি, টেপিকে কোনো মতে মারা হয়নি, টেপি সেই রাতে টেপি ইচ্ছাকৃতর বাচ্চাকে নিয়ে যায়নি, টেপিকে কেউ দেয় ঝুলিয়ে দে পুড়িয়ে এইসব বলেনি, সমস্ত প্রমাণ যখন আসতে শুরু করেছে তার জন্যে দীপ্তি মন খুলে বলেনি বলেই তোমার কাছে চলে গেছে, আর দীপ্তি তারপর যখন বুঝে গেছে না এই মেয়েরা মিথ্যা কথা বলছে তখন ওরা এর পাশে চলে এসেছে, তো এটা হলো মেন কারণ, তার জন্যে ওর দীপ্তির আর রিম্পার ওপর রাগ আগাগোড়া চাপা ছিল, কিন্তু সেটা আউটবাস্ট হলো এই যে যখন এটা হলো, এবার আমার উপরে রাগ, যেহেতু আমি ওদের বাড়ি যাওয়ার পর আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল, আমার ভিউজ বেড়ে গেল, সেই কারণে ও কিন্তু বন্ধু হিসেবে আমার কাছে মুখোশ পরে মুখোটা লাগিয়ে আমার কাছে থাকার চেষ্টা করলো, কিন্তু যখনই একটা সিঁড়ি পেলো, যখনই প্রথম ও টেপির প্রথম হাজব্যান্ড যখন প্রথম আমার এগেনস্টে গেল যে আমার দিদিকে নিয়ে বলবে না, ও তখন দেখলো এই তো সুযোগ, তার মানে ওকে যদি ও সরিয়ে দেয় তাহলে সেই জায়গাটা আমি পুশ হব, মানে আমি ঢুকবো, এই কারণে ও ধীরে ধীরে আমার এগেনস্টে যেতে শুরু করলো। এইবার বলি এটা চলে গেল টেপির কথা আর এর কথা, তার আগেও ও চেষ্টা করেছিল, যেমন বলছি, এবার বলছি তোমাদের মাই সিম্পল লাইফের পুরনো কথা কিছু মনে থাকলে আমি তোমাদেরকে বলছি, মিসমি মাই সিম্পল লাইফের 1 নম্বরের শত্রু ছিল মিসমি, তোমাদের মনে আছে নামটা, সেই মিসমি এই মাই সিম্পল লাইফ যখন ওদের পুরনো ভিডিওগুলো একটা হিন্দি চ্যানেল করে সেখানে হিন্দিভাবে ডাব করে, মানে হিন্দি ভাষায় ভয়েস দিয়ে ওরা ওই পুরনো ভিডিওগুলোকে আবার একটা হিন্দি চ্যানেল করে ওতে আপলোড করছিল, যেখানটায় মিসমি কোথাও না কোথাও এই ভিডিওটা দেখতে পেয়ে আমাকে লিঙ্কটা পাঠায়, আমার সাথে কথা বলে, এই মিসমির সাথেও কিন্তু এই আমাদের বলদির খুব ভাব, মিসমি কিন্তু বলদির বাড়িতে গেছে, খেয়েছে, উঠেছে, বসেছে এবং অনেকটা একটা বেলা কাটিয়েছে, কিন্তু মিসমি ওকে না ফোন করে আমাকে ফোন করে সমস্তটা জানিয়েছে এবং ইনফরমেশনটা দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম এবং ভিডিও করে তখনও আমার কিন্তু ভালো ভিউজ হয়েছিল, কারণ তখন তো একবারে কন্ট্রোভার্সির শিরায় একদম শীর্ষে রয়েছে মাই সিম্পল, মানে ওরা ভিডিও ফেলতে দেরি, ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আর পরপর 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 ওদেরকে নিয়ে ভিডিও নামতে দেরি নেই, এবারে ছোট্ট ক্ষুদ্র থেকে
বড়, প্রত্যেকটা মানুষ ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, মানে 5টা অবধি সবাই ওত পেতেই থাকতো। ও ভিডিওটা ফেললো কি আর ইয়ে, তখনও কন্ট্রোভার্সি যখন মেন মানে ফোকাসে চলছে, 70,000, 80,000, 90,000 ওর ভিউ ছিল এভরিডে, এভরিডে। সেইখানটা থেকে ওই মিসমি যখন খবরটা দিল, তাহলে হিন্দি মা পুরনো ভিডিওকে আবার নতুন করে সেই সেম ভিডিও, ওদের তো এখন এরকম অর্থনৈতিক অবস্থা নয়, ওরা তো এখন ভালো আছে, সুখে আছে, বাড়ি তৈরি হচ্ছে, তারপরেও মানুষের কাছে মিথ্যে সিম্পাথি নিয়ে ভিডিও করবে। এই ভিডিওগুলো যখন আমি করেছিলাম ভালো ভিউজ হয়েছিল, ভালো। সেইখান থেকে ও তখন আমায় ফোন করে বললো, আমি বললো তুমি কী করে জানলে? আমি বললাম আমাকে মিসমি বলে, হ্যাঁ দেখো মিসমি আমার বাড়িতে আসে, আমার সঙ্গে এত ভালো সম্পর্ক, কিন্তু আমাকে খবরটা দেয়নি, আমাকে খবরটা দিল না। কেন কি জানি, মানুষ কি জানি আমাকে কেন সে বিশ্বাস করে না, বা কোনো ইনফরমেশান থাকলে আমাকে দেয় না কেন। তখন কিন্তু মিসমিকেও ফোন করে বলেছিল যে তুমি যখন দেখলে আমাকে তো জানালে না, কিন্তু ওর বাড়ি গেছে, থেকেছে, একটা বেলা থেকেছে, খেয়েছে, ওদের সাথে ওদের ভালো ধর্ম মরম, ওর ব্লগ চ্যানেলে আমি দেখেছি। সেই জায়গায় বলছে যে তোমাকে ইনফরমেশানটা দিল, কই আমাকে দিল না। মানে ওকে কেউ তাৎক্ষণিক কারেন্ট কোনো ইনফরমেশান ওর হাত অব্দি পৌঁছে দেয় না। ও জানতে পারে কারোর না কারোর ভিডিওর থ্রুতে। যেমন আমি বললাম ফোকলাদের বাসে যে ওরা যে জয় শ্রীরামে গেছে, সেই ভিডিওটা কিন্তু আমাকেও পাঠিয়েছে। সেদিন বৃহস্পতিবার ছিল না কি ছিল, সেদিন ভিডিওটা আমাকেও পাঠিয়েছে এবং সে ফোন করেছে। কিন্তু আমি সেদিনকে ভিডিওটা হোয়াটসঅ্যাপটা অন করিনি, কারণ আমার সেদিনকে বাড়িতে পুজো টুজো ছিল, আবার নিচে বোধহয় বিশাখা এসেছিল না, কাজ ছিল। তো ওগুলো সেরে সুরে আমি যখন বিকেল 5টার দিকে বসি, ততক্ষণে ওর ভিডিও হয়ে গেছে। ও ভিডিও করে আমায় বলছে একটা দারুণ ভিডিও আছে, শুধু দেখো। কিন্তু ও আমাকে কোনো লিঙ্ক বা এটা হয়েছে ওটা হয়েছে, দাঁড়াও তোমাকে লিঙ্কটা পাঠাচ্ছি, তুমি কি জানো, এরকম বলেনি, বা এরকম কোনো খোঁজ দেয়নি। ও জাস্ট বললো তুমি আর কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা নামছে, একটা দারুণ বোম ফাটিয়েছি, দেখো। ততক্ষণে তো আমি আমার হোয়াটসঅ্যাপও খুলে ফেলেছি, দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে তো আমি আমার হোয়াটসঅ্যাপেই দেখছি। মা ওগুলো কী দেখি, সেই জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, তারপরে ঠাম্মি নাচছে, ফাগুনের মোহনা ডিং টিং 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 টিং, ফাগুনের মোহনা, সেই নাচ। তখন আমি তো ওটাকে রেকর্ড করে চালিয়ে দিচ্ছি, তাতেও কিন্তু ওর থেকে আমাদের ভিউজ বেশি হয়েছে। ওর এই যে ভিউজ, সাবস্ক্রাইবার, অন্য ইনফরমেশন অন্য পেয়ে যাচ্ছে, ও পাচ্ছে না, এইগুলোতে ওর মনের ভিতরে চাপা 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 রাগ ছিল, যেমন সেগুলো ক্ষোভে ফেটে উঠছে। কালকে বলছে যে টেপির ইনফরমেশান যদি ও সবার প্রথম পেত, ও টেপির হয়ে আজকে নামতো। তার মানে টেপি অন্যায় থাকলেও ওর কাছে যদি টেপির প্রত্যেকটা ইনফরমেশান আগে থাকতো, বা টেপির ফ্যামিলির সাথে ও যদি সরাসরি যোগাযোগ করতে পারতো, তাহলে ও আজকের ভিডিওগুলো এই ভাইয়ের হয়ে নয়, টেপির হয়ে নামাতো, আর টেপির হয়ে ময়দানে লড়তো। যেমন বলছি, আমি এই যে আমাদের উড়ো ছায়ের আমার যেটা ভালো লাগেনি, আমি ভালো লাগেনি, সে যতই আমার ভালোবাসার লোক হোক, আমি কিন্তু সরে গেছি। কিন্তু ও অন্য কাউকে সাপোর্ট করতে গিয়ে এই উড়োছাইকেও ভালো বলছে যে 40 বছর হয়ে গেছে, ও আর প্রেগনেন্ট হবে না, আবার হচ্ছে ওর কোনো বাচ্চা কাচ্চা নেবে না, ও আগে খারাপ ছিল এখন তো ভালোও হতে পারে, মানে এরকম, মানে ওর হয়ে ওকে ওকে ওর খারাপটাকে চাপা দিয়ে ওর ভালোটাকে তোমাদের কাছে তুলে ধরে এর কাঁধে ঢোকানোর চেষ্টা। তেমনি মানে কতটা একে তাহলে কতটা ভালোবাসে, এবার তোমরা ভাবো যে সত্যিই টেপির প্রথম হাজব্যান্ডকে যাকে ভাই ভাই করে ডাকে, তাকে কি সত্যিও ভালোবাসে, নাকি কোনো উপায় নেই বলে ভালোবাসাটা দেখাতে হচ্ছে? কোনটা সত্যি রিয়েলি কি ভালোবাসে? যদি রিয়েলে ভালোবাসে, তাহলে তো তার সত্যি, আমি এই কথাগুলো মুখ থেকে উচ্চারণই করবো না যে না, আগে যদি এ আমার সাথে যোগাযোগ করতো, তাহলে আমি এর হয়েই ময়দানে নামতাম, তাহলে আগে এর হয়েই আমি ভিডিও করতাম। তাহলে এ তো যদি সঠিক থাকতো, তারপরেও তুমি এর হয়ে ভিডিও করতাম। আমি যদি এর বাড়িতে গিয়ে দেখার পরেও যদি দেখতাম এরা ভুল আর ওরা ঠিক, তখনও কিন্তু আমি এদেরকে ছেড়ে দিয়ে আমি টেপিকেই ঠিক বলতাম। আর যদি এখনও বলছি বর্তমানে, যে যদি টেপির কে যখন মানে টেপির যাই করুক, টেপি যেগুলো করেছে সেগুলো কখনোই ঠিক হতে পারে না। তাই টেপির প্রশংসা করার কোনো জায়গা আমি পাই না, আমি তো খুঁজে পাই না। আর আমি এদের বাড়িতে গিয়ে যতটুক দেখে এসেছি, যা অনুভব করে এসেছি, তার ভেতরে আমি কোনো নেগেটিভিটি পাইনি বলে আমি এখনও অবধি মন খুলে যে এদের, সত্যি বলছি, এদের যে নিন্দা করতে বসবো, সেটা আমার দ্বারা হয় না। কারণ আমি দেখিনি, আমি যেটা দেখিনি, আমি যেটা এদের বাড়িতে ঢুকে আমি যেটা অনুভব করতে পারিনি, আমি সেটা তোমাদেরকে এখন নুনকে চুন, দিনকে রাত বলে আমি মিথ্যে মিথ্যে তোমাদের কাছে কী করে সাজিয়ে সাজিয়ে ওর নামে দুর্নাম করব।
আমার দ্বারা হবে না। তাই আমি একে দেখছি কতটা মুখোশ, কতটা মুখোটা। অ্যাকচুয়ালি ও চাইছে যে আমরা প্রত্যেকের সঙ্গে লড়াই করি। আমি তো বলবো এখন যে যা মন চায়, আমার যদি নিন্দা করেও কোনো ভয়েস আসে, আই ডোন্ট কেয়ার। আমি তুই রিম্পা, তুই মন খুলে আমার নামে নিন্দা কর, একদম পরকীয়া থেকে শুরু করে, মুখবাজি থেকে শুরু করে, গালাগালি দেওয়া থেকে শুরু করে, তোর যেগুলো যেগুলো মনে হবে না সীমাদির এগুলো এগুলো খারাপ, তুই যাকে খুশি তাকে বলগা। আর সেই রেকর্ড যদি পুরনো যদি বলে থাকি, সেই রেকর্ড যদি এখনও আমার সামনে আসে, আমার কোনো কিছুতে যায় আসে না। না, আমি রিম্পাকে আগেও ভালোবেসেছি, এখনও ভালোবাসবো। দীপ্তিকে আগেও ভালোবেসেছি, এখনও ভালোবাসবো। দীপ্তিও যদি আমার নামে কোথাও গিয়ে নিন্দা করে আসে, কারোর সঙ্গে বসে গ্রুপ কলে বা পার্সোনালি যদি আমার নামে কিছু বলে থাকে, আই ডোন্ট কেয়ার। যেমন আমি তো বললাম, দিদিভাই তো ওই মামন কি নাম যেন, ওর মামাইকে বলেছিল যে সীমা ও তো ডাস্টবিনের জন্ম, আসলে পেট ভরে খেতে পায়নি, পেটে তো বিদ্যা নেই, পেট ভরেও খেতে পায়নি, তাই ও ও যা বলছে বলুক গা। দেখো তোমার শিক্ষার ওদের শিক্ষার সঙ্গে আলাদা, তো ওর শিক্ষা আমাদের শিক্ষা আলাদা। তারপরে ও কত কি নাকি দিদিভাই বলেছে, ওই মামাই বলেছে, আমি বলছি না, আমি জানি না। ওই মামাই নাকি বলেছে, সেগুলো নাকি কল রেকর্ড রেকর্ড করেছে। যাই হোক, যাই করুক, আই ডোন্ট কেয়ার। দিদিভাই আমাকে তো সামনে ভালোবাসে, দিদিভাই আমাকে তো সামনে ভালো কথা বলে। এটা উনি আমার পিছনে আমাকে নিয়ে কী নিন্দা করেছে না করেছে আমার জেনে দরকার নেই, আমার শুনে দরকার নেই, আমার ওর ভিতরে মাথা ঘামিয়ে দরকার নেই। ঠিক তেমনি আমার পিছনে রিম্পা কী নিন্দা করলো, আমার পিছনে দীপ্তি কী নিন্দা করলো, আমার ক্যাচ করা, একদম আমার ক্যাচ করা, কিচ্ছু যায় আসে না। তাই আমার যতই চেষ্টা করো, তুমি ঢালতে পারছো না, বা অশান্তি তুমি লাগাতে পারছো না, মাথায় রেখে দেবো। যতই চেষ্টা করো, যতই করো বাহানা, যতই করো না না না, তবে তুমি যে কত বড় হিংসুটে, তোমার মনের ভেতরে যে কত হিংসা, তোমার যে লোকের প্রতি কত ক্ষোভ, আর তুমি যেভাবে কাসুন্দি ঘেঁটে মানুষের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছো, সব ফল তোমার বিফলে যাবে। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। বাই বাই।